সাহসী ও চৌকস এক পুলিশ অফিসার, যার নাম শুনলে অপরাধীদের আত্মা কেঁপে ওঠে। শহরের মানুষ তাকে ভরসার প্রতীক হিসেবে দেখে, কিন্তু এবার তার সামনে এমন এক প্রতিপক্ষ যার বিরুদ্ধে শুধু গুলিই নয়, চালাতে হবে ব্রেনের খেলা। এক সাইকোপ্যাথ সিরিয়াল কিলার একের পর এক খুন করে যাচ্ছে, আর প্রতিটা খুনের পর রেখে যাচ্ছে এক নতুন ধাঁধা, যে ধাঁধা সলভ করতে পারলেই পরবর্তী ভিকটিমের কাছে পৌঁছানো যাবে। কিলার ওই পুলিশ অফিসারকে সরাসরি চ্যালেঞ্জ করে সে আরও 4টি খুন করবে। যদি ওই পুলিশ অফিসার আটকাতে পারে, কিলার আত্মসমর্পণ করবে, আর যদি না পারে তাহলে ওই পুলিশ অফিসারকে মিডিয়ার সামনে এসে হার মেনে নিতে হবে। এটা শুধু একজন পুলিশ অফিসার আর একজন সাইকো কিলারের লড়াই না, এটা সম্মান, প্রতিশোধ আর মানসিক এক যুদ্ধ, যেখানে সময়টা খুবই কম কিন্তু প্রতিপক্ষ প্রচণ্ড ধূর্ত। এমন অবস্থায় পুলিশ অফিসার কি কিলারকে ধরতে পারবে? আর ওই কিলার কেনই বা খুনগুলো করছে? তার পিছের কারণ কি শুধুই তার বিকৃত মানসিকতা, নাকি তার পিছে আছে ভয়ানক কোনো প্রতিশোধের গল্প? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তেলুগু ভাষায় মুক্তি পাওয়া ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভি ভি এর কথা। নানি আর সুধীরবাবু দুজন বড় স্টার একই মুভিতে অভিনয় করেছে, তাহলে বুঝতেই পারছেন মুভিটা কোন লেভেলের হবে। তো আর কথা না বাড়িয়ে সোজা এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। হায়দ্রাবাদ, মহরমের দিন। কোন একটি বিষয়কে ঘিরে দাঙ্গা শুরু হয়েছে। ইনি হচ্ছেন ডিসিপি আদিত্য। আদিত্য আসা মাত্রই এসআই মনসুর তাকে জানায় সিচুয়েশন খুবই খারাপ, তাদের ব্যাকআপ লাগবে। এরপর আদিত্য একটু আগাতেই লোকাল থানার ইন্সপেক্টর প্রসাদ বলছিল, স্যার এদিকটা আমি দেখছি, আপনি এলআইসি কলোনির দিকে যান, ওখানের অবস্থা আরও বেশি খারাপ। এর মধ্যে কয়েকজন মহিলা ছুটে এসে তাদের ওইদিকে যেতে বলায় আদিত্য সেদিকে চলে যায়। মূলত এদিকটাতে দু গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছিল, তাই আদিত্য তাদের থামাতে প্রথমে কয়েক রাউন্ড গুলি ফায়ার করে, আর এরপর এক একজনকে ধরে ধরে পেটাতে থাকে। আর এভাবেই একসময় দাঙ্গাটা নিয়ন্ত্রণে চলে আসে। তবে আদিত্যর সাহসিকতা দেখে সবাই অবাক। পুরো রাজ্য তখন আদিত্যকে সুপার কপ নামে ডাকছে। এমনকি তার সততা আর সাহসিকতার জন্য তাকে রাষ্ট্রীয়ভাবে মেডেলও প্রদান করা হয়। আর এই মেডেল পেয়েই আজ আদিত্য পার্টি দিচ্ছে। ইনি হচ্ছেন পুলিশের আইজি নরেন্দ্র। নরেন্দ্র আদিত্যকে খুবই পছন্দ করে, আর ইনি ডিসিপি সত্যকুমার। ডিপার্টমেন্টে এই একটি ব্যক্তি যে আদিত্যকে অপছন্দ করে। দুজনই একই র্যাঙ্কের, কিন্তু সবাই আদিত্যকে পছন্দ করে, তার কথাই বলে, এজন্য একটু চলাটাই স্বাভাবিক। পার্টিতে আদিত্যর সাথে অপূর্বা নামে একটি মেয়ের পরিচয় হয়। অপূর্বা সাইকোলজি নিয়ে পড়াশোনা শেষ করে এখন ক্রাইম নোবেল লেখার চেষ্টা করছে, তাই বিভিন্ন ক্রাইম সম্পর্কে জানার আগ্রহটাও খুবই বেশি। আর অপূর্বার কথা আদিত্য এটাও জানতে পারে অপূর্বা আদিত্যর বড় একজন ফ্যান। কথায় কথায় দুজনের পরিচয়টা হয়ে যায়, আর এরপর একটু একটু ভালো লাগা শুরু। এজন্য পার্টি শেষে আদিত্য অপূর্বাকে তার বাড়িতে ড্রপ করে দেয়। অন্যদিকে আমাদের ইন্সপেক্টর প্রসাদকে দেখানো হয় প্রসাদও পার্টি থেকে ফিরছে। তবে প্রসাদের অরতে একটি মেয়েও ছিল, আবার প্রসাদের ওয়াইফও বাড়িতে নেই, তাই প্রসাদ মেয়েটিকে তার বাড়িতে নেওয়ার চেষ্টা করছিল। তবে মেয়েটি চলে যাওয়াতে প্রসাদ একাই বাড়িতে চলে যায়। আর প্রসাদ যাওয়া মাত্রই আমাদের এক ব্যক্তিকে দেখানো হয় যে গোপনে প্রসাদের উপর নজর রাখছে। এরপর প্রসাদ তার ঘরে ঢোকা মাত্রই ওই ব্যক্তি প্রসাদের দরজায় নক করে, আর দরজা খোলা মাত্রই আমরা এই ব্যক্তিকে দেখতে পাই, যার নাম বিষ্ণু। প্রসাদ কোনো কিছু বলে ওঠার আগেই বিষ্ণু প্রসাদকে মারতে মারতে ঘরের মধ্যে সিন চলে যায় আদিত্যর বাড়িতে। সময়টা ভোর 5:30। আদিত্যর বোন আদিত্যকে জাগিয়ে জানায় মনসুর কখন থেকে কল করে যাচ্ছে। এরপর আদিত্য মনসুরকে কল করলে মনসুর জানায় ইন্সপেক্টর প্রসাদকে তার বাড়িতে খুন করা হয়েছে। তাই শোনা মাত্রই আদিত্য প্রসাদের বাড়িতে চলে যায়। মিডিয়া এবং পুলিশ ডিপার্টমেন্টের আরও অনেক অফিসাররা তার আগেই পৌঁছে গেছে, বিশেষ করে ডিসিপি সত্যকুমার। আদিত্য ঘরের মধ্যে প্রবেশ করেই দেখে প্রসাদের হাত এবং পা বেঁধে তার গলা কেটে তাকে খুন করা হয়েছে। কপালে ছোট্ট একটি টিপ রেখে গেছে, যেখানে লেখা রয়েছে, ডিসিপি আদিত্য, আমি তোমাকে চাই। গলার কাটার দাগ এবং খুনের প্যাটার্ন সবকিছুতে বোঝা যাচ্ছে এটা একটা প্রফেশনাল লোকের ওয়েল প্ল্যান করা মার্ডার। শরীরের সব রক্ত ছড়িয়ে তাকে খুন করা হয়েছে। তবে আদিত্য যখন সবকিছু লক্ষ্য করছিল, পাশ থেকে সত্যকুমার বলে ওঠে, তোমার এসব নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, কারণ এই কেসটা আমরা তদন্ত করব। এরপর মনসুর আদিত্যকে জানায় প্রসাদের অনেকের সাথে অবৈধ সম্পর্ক আছে। স্ত্রীর অনুপস্থিতিতে অনেক মেয়েকে নিয়ে আসতো, আর গতকাল পার্টি থেকে বাড়ি ফেরার পরই তার খুন হয়েছে। নিজস্ব বাড়িতে একজন পুলিশ ইন্সপেক্টর খুন হয়েছে, তাও এত নির্মমভাবে। তাই পুলিশ ওই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে দেখছে। তাই আইজি নরেন্দ্র এই খুনের তদন্তভারটা ডিসিপি আদিত্যকে দেয়। আর আদিত্য ওই কিলারের উদ্দেশ্য করে শুধু বলে, প্রথমত এই কিলার মানুষকে খুন করে ভুল করেছে, আর দ্বিতীয় ভুলটা করেছে আমাকে চ্যালেঞ্জ করে। অন্যদিকে আমরা বিষ্ণুকে দেখতে পাই টিভিতে আদিত্যর ইন্টারভিউ দেখছে। এরপর কেসের তদন্ত শুরু হয়। তদন্তের শুরুতেই প্রসাদের কল হিস্টোরি বের করা হয়, আর এই কল হিস্টোরিতেই একটি নম্বর দেখে সবার চোখ আটকে যায়, কারণ এই নম্বরটি অপূর্বার নম্বর। আর এটা দেখা মাত্রই আদিত্য অপূর্বার বাড়িতে যায়। আর অপূর্বার বাড়িতে গিয়েই আদিত্যর একটু কেমন যেন ফিল হচ্ছিল,
কারণ অপূর্বার মা বাবা সবার হাতে ছুরি। তারা একটু ওয়ের আচরণ করছে, তাই এমনটা সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। এরপর কথায় কথায় আদিত্য অপূর্বার রুম দেখতে চায়, তাই অপূর্বা আদিত্যকে তার রুমে নিয়ে যায়। আর অপূর্বার রুমে এসে আদিত্য তো পুরো হতবাক, কারণ পুরো রুমটা যেন একটা ক্রাইম রিসার্চ সেন্টার। অপূর্বা জানা এখানেই সে তার ক্রাইমের নোবেলের উপর রিসার্চ করে। এরপর অপূর্বা যখন কফি আনতে নিচে চলে যায়, আদিত্য তখন অপূর্বার ঘরটি ঘুরে ঘুরে দেখছিল। ট্রয়ার এখানে ওখানে সব জায়গায় চেক করছে। তবে এর মধ্যেই অপূর্বার বেডের পিছে একটি গোপন চেম্বার পাওয়া যায়। আর ওই চেম্বারের মধ্যে একটি ছুরি দেখে আদিত্যর বেশ সন্দেহ হচ্ছিল। অবশ্য তখনই অপূর্বা এসে জানায় এই সব কিছু তার রিসার্চের অংশ। আর এরপর আদিত্য ইন্সপেক্টর প্রসাদের কথা জানতে চায় যে তোমার সাথে তার লিঙ্কটা কিসের। আর প্রসাদের কথা শোনা মাত্র অপূর্বা এখন বুঝতে পারছে আদিত্য তাকেও সাসপেক্ট হিসেবে দেখছে। তবে অপূর্বা সত্যিটা বলে দেয়। অপূর্বা বলে, আসলে আমি আপনার সাথে দেখা করতে চাচ্ছিলাম, সেজন্য আমার একটা বান্ধবী আমাকে ইন্সপেক্টর প্রসাদের নম্বর দিয়েছিল। আর ইন্সপেক্টর প্রসাদের ইনভাইটেই আমি গতকাল আপনাদের পার্টিতে গিয়েছিলাম, সেখানে তো আপনার সাথে আমার পরিচয় হয়েছে। তবে তাদের কথার মধ্যে বিষ্ণু কল করে। আদিত্য জানতে চায় আপনি কে। বিষ্ণু শুধু বলে, এত সহজে আমাকে ভুলে গেলে। এরপর আদিত্য বুঝতে পারে সে কার সাথে কথা বলছে। বিষ্ণু বলে, তোমার গার্লফ্রেন্ডটা অনেক সুন্দর। আর এটা শোনা মাত্রই আদিত্য দৌড়ে নিচে চলে আসে, কিন্তু বাড়ির সামনে বা আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। বিষ্ণু বলে, আমাকে এদিক ওদিকে খুঁজে লাভ নেই, আমি ওখানে নেই। আমি তোমাকে ওর বাড়িতে যেতে দেখেছি। যাই হোক, মুরগিচকে আরেকটা ভিকটিমের বডি পড়ে আছে। আমি তোমাকে লোকেশন দিচ্ছি, গিয়ে কালেক্ট করো। এদিকে মনসুররা কলারের লোকেশন ট্রেস করে ফেলেছে, তাই মনসুররা টিম নিয়ে বেরিয়ে যায়। একদিকে মনসুর টিম নিয়ে বেরিয়ে গেছে, অন্যদিকে আদিত্য ওই মুরগিচকে চলে যায়। তবে মুরগিচকের যে লোকেশনটি দেওয়া আছে সেই লোকেশনে গিয়ে কিছুই পাওয়া যাচ্ছে না। এর মধ্যে মনসুররা এসে পড়ে। আর মনসুররা লক্ষ্য করে আদিত্যর পিছে একটি টিপ লাগানো আছে, যেখানে একটি সিম্বল আঁকিয়ে রেখেছে। এরপর বিষ্ণু কল করে বলে, আমি শুধু তোমার স্পিড পরীক্ষা করলাম, আমি তোমার পিছেই ছিলাম, তুমি আমাকে মিস করে গেছো। আর আমাকে ট্রেস করে কোনো লাভ নেই, আমি যে ফোনগুলো ব্যবহার করছি সবই চুরি করা। আর এরপরই বিষ্ণু আদিত্যকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। বিষ্ণু বলে, আজ থেকে আমি 4টি খুন করব। প্রত্যেকটি খুনের পর তোমার জন্য আমি একটি ক্লু ছেড়ে যাব। তুমি যদি খুনগুলো আটকাতে পারো, আমি স্বীকার করে নিব তুমি একজন সুপার কপ। কিন্তু তুমি যদি আমাকে আটকাতে না পারো, তাহলে তোমাকে একটি প্রেস মিট ডেকে তাদের সামনে তোমার যে অ্যাওয়ার্ডগুলো আছে, মানে তুমি যে 3টি মেডেল পেয়েছো, সবার সামনে ওই মেডেলগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে। আর তোমার স্বীকার করে নিতে হবে তুমি কোনো সুপার কপ নও, তুমি একজন পাগল ক্লুলেস কপ। আর এরপর তোমার রিজাইনও করতে হবে। আদিত্য শুধু জানতে চায় তুমি আমার সাথে গেম খেলতে চাইছো। বিষ্ণু বলে, এটাই আমার পলিসি, আমি চাই করি তার মধ্যে এন্টারটেইনমেন্ট থাকতে হবে। আর তোমার মতো একজন পুলিশ অফিসারের সাথে গেম খেলার মজাই অন্যরকম। এই জন্য আদিত্য বিষ্ণুর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। এরপর আদিত্যরা চিরুনি অভিযান শুরু করে। ইন্সপেক্টর প্রসাদ যার যার সাথে ডিল করেছে, প্রসাদের যে শত্রুগুলো ছিল সবাইকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। তবে এর মধ্যে সাইদুল নামে ইন্সপেক্টর প্রসাদের এক ইনফরমারকে পাওয়া যায়। আর সাইদুলকে জিজ্ঞাসাবাদ করলে সাইদুল জানায় গত 6 মাস যাবৎ প্রসাদ স্যার কেমন যেন চিন্তিত ছিল। আর গত 2 সপ্তাহ আগে প্রসাদ স্যার মালিকার্জুন নামে একজনের সাথে বারে দেখা করেছিল। আর এই মালিকার্জুন হচ্ছে চিন্নি কৃষ্ণা কনস্ট্রাকশনের মালিক, একজন বড় বিল্ডার। সাইদুল বলে, ওই দিন আমি বারে তাদের পাশে টেবিলে বসেছিলাম। তাদের কথার মধ্যে আমি শুনতে পেলাম প্রসাদ স্যার তাকে বলছে যে আপনাকে আর আমাকে খুব কেয়ারফুল থাকতে হবে। আদিত্য জানতে চায় তাদের কথার মধ্যে তারা কারোর নাম মেনশন করেছিল। সাইদুল বলে, না স্যার, আমি কারোর নাম শুনিনি। তবে খোঁজ নিয়ে জানা যায় মালিক মুম্বাইতে আছে। তবে আজ রাতে তার একটি রিসোর্ট উদ্বোধন হবে, মুম্বাই থেকে সোজা সেই রিসোর্টে চলে আসবে। আর সন্ধ্যা নাগাদ মালিক তার রিসোর্টে পৌঁছে যায়। আদিত্য তার টিম নিয়ে পৌঁছে গেছে। অন্যদিকে বিষ্ণুকেও দেখা যায় দূর থেকে তাদের উপর নজর রাখছে। তবে বিষ্ণু আশা করেনি এত তাড়াতাড়ি আদিত্য এখানে পৌঁছে যাবে। আদিত্যকে দেখে মল্লিক একটু আশ্চর্য হয়ে যাচ্ছে। তবে আদিত্য মল্লিকের সাথে প্রসাদের ব্যাপারে কথা বলতে চাচ্ছিল। মল্লিক বল, দেখুন স্যার, মুম্বাই থেকে এসেছি, আপনারা একটু রিল্যাক্স করুন, আমি ফ্রেশ হয়ে তারপর কথা বলছি। তবে আদিত্য মনসুরকে মল্লিকের উপর নজর রাখতে বলে। এদিকে মল্লিক তার অ্যাসিস্ট্যান্টের কাছে জানতে চাচ্ছিল নন্দিনীকে খবর দিয়েছ। অ্যাসিস্ট্যান্ট জানাই, বলেছি স্যার, আপনার জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি, মাঝরাতেও চলে আসবে, আপনি শুধু ফ্রেশ হয়ে আসুন। এরপর মল্লিক ফ্রেশ হতে উপরে চলে যায়। অন্যদিকে আদিত্য পার্টিতে জয়েন করতেই অপূর্বার সাথে দেখা হয়। আর অপূর্বকে এখানে দেখে আদিত্য বেশ অবাক হচ্ছে। অবশ্য এরপরে অপূর্বা জানায় অপূর্বার বাবার বন্ধু এখানে একটি ভিলা নিয়েছে, তাই সেই তাদেরকে ইনভাইট করে নিয়ে এসেছে। কিন্তু অপূর্বার কথা, আপনি কার ইনভাইট এসেছেন? আদিত্য বলে, মল্লিক আমার বন্ধু। কিন্তু অপূর্বার কথা, এমন একটা মানুষ আপনার বন্ধু, তার ক্যারেক্টারটা কেমন যেন। আর অপূর্বা এটাও বলে, আমার কেন যেন মনে হচ্ছে আজ স্পেশাল কিছু একটা হবে। এদিকে মল্লিক ফ্রেশ হয়ে লক্ষ্য করে মনসুর তাকে ফলো করছে। তাই মল্লিক মনসুরকে অ্যাভয়েড করে রিসোর্টের পিছের দরজা দিয়ে বেরিয়ে যায়। আর রিসোর্টের পিছে বাগানে গিয়ে দেখে
তার অ্যাসিস্ট্যান্ট এই বাগানের মধ্যেই তার জন্য সেট আপ করে রেখেছে, মানে নন্দিনীকে এখানে আসতে বলেছিল। তবে ঠিক তখনই বিষ্ণু এসে পড়ে। আর বিষ্ণু মল্লিকের ফোন থেকে তার অ্যাসিস্ট্যান্টকে মেসেজ করে জানিয়ে দেয় যে আমার আরও 30 মিনিট সময় লাগবে। আর আদিত্য জানতে পেরে মনসুরের কাছে আপডেট জানতে চাইলে মনসুর জানা এখনও বের হয়নি, বের হওয়া মাত্র আমি জানিয়ে দিব। অন্যদিকে বিষ্ণুকে দেখা যায় মল্লিককে বেঁধে রেখেছে। এদিকে বিষ্ণু মল্লিকের অ্যাসিস্ট্যান্টকে মেসেজ করার পর ফোনটা বন্ধ করে রেখেছে, তাই মল্লিকের অ্যাসিস্ট্যান্টও খুবই চিন্তিত। তাই ফোন বন্ধ দেখে সে মল্লিককে খুঁজতে বেরিয়ে যায়। তবে এর মধ্যেই গলা কেটে তাকে খুন করে চলে যায়। আর মল্লিকের অ্যাসিস্ট্যান্ট এখানে সেটা দেখা মাত্রই পার্টিতে গিয়ে আদিত্যকেও জানায় কেউ মল্লিকের খুন করেছে। আর সাথে সাথে আদিত্যরা দৌড়ে এসে দেখে বিছানার উপর মল্লিকের বডিটি বেঁধে তার গলা কেটে খুন করা হয়েছে। তবে এবারও কপালে একটি টিপ রেখে গেছে যেখানে লেখা জাস্ট মিস। সাথে সাথে মল্লিকের এই খুনের খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে। আর পরবর্তী দিন ফরেন্সিক টিম এসে এভিডেন্স সংগ্রহ করার সময় মল্লিকের মুখের মধ্যে একটি ছেঁড়া কাপড়ের অংশ পায়, যার মধ্যে বিষ্ণু একটি ধাঁধা লিখে গেছে। মানে এই ধাঁধাটি সলভ করতে পারলেই বিষ্ণুর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে। আর এই ধাঁধাটি হচ্ছে একটা পাখি কিন্তু আসলে পাখি নয়, সেটি নিজের লেজ কেটে ফেলেছে। সূর্যকে খোঁজো যে অন্ধকার ছড়ায়, আর রাজার ঘোড়া তোমাকে আহ্বান জানাচ্ছে কোথায়। তার মানে এই পুরো ধাঁধার মধ্যে একটি জায়গার কথা বলা হয়েছে, সেই জায়গাতে হয়তো পরবর্তী খুনটি হতে পারে। আর সেটা জানতে হলে আদিত্যদের এই ধাঁধাটি ভাঙতে হবে। সিন চলে যায় এর পরবর্তী দিন। অপূর্বা আদিত্যর সাথে দেখা করতে আদিত্যদের বাড়িতে এসেছে। তবে অপূর্বাকে দেখে আদিত্যর বাবা এবং আদিত্যর বোন সবাই পছন্দ করছে। আর এরপর কথায় কথায় আদিত্য অপূর্বার কাছে জানতে চায়, তুমি গতরাতে বললে আজ কিছু একটা স্পেশাল হতে যাচ্ছে, কেন বলেছিলে বলো। এরপর অপূর্বা বলে, আমার নোবেলের জন্য রিসার্চ করার উদ্দেশ্যে আমি প্রসাদের সাথে একটি কফি শপে দেখা করতে গিয়েছিলাম। আর আমি যখন সেখানে গেলাম তখন আমি প্রসাদকে মাল্লিকের সাথে কারোর বিষয়ে কথা বলতে দেখেছিলাম। মূলত আমি ওই দিনই প্রথম মল্লিককে দেখেছিলাম। আর পরে যখন আমি প্রসাদের কাছে এই ব্যাপারে জানতে চাইলাম, প্রসাদ আমাকে বলল যে কোনো একটা গুন্ডা তাদেরকে মারার জন্য হুমকি দিচ্ছে। তবে সে বলেছিল এগুলো তাদের জন্য কমন বিষয়। তবে আমি যখন জানতে চাচ্ছিলাম যে কে তাদেরকে ছেড়ে দিচ্ছে, প্রসাদ বলেছিল তার নাম ভিকি। আর এরপর প্রসাদের খুন হলো। তাই আমার ধারণা ছিল মল্লিকা হয়তোবা নেক্সট টার্গেট হবে। আর অপূর্বর থেকে ভিকি নাম শোনার পরই আদিত্য তার ফোনে থাকা ফটোটি চেক করে দেখে যে মল্লিকের মুখের মধ্যে যে কাপড়টি পাওয়া গিয়েছিল, মানে কিলার যে কাপড়ের অংশের মধ্যে ধাঁধাটি লিখে রেখে গিয়েছিল, তার উপরের অংশে একটি ভি সিম্বল রয়েছে। তাই আদিত্য ধারণা করে এটাই হয়তোবা কিলারের সিম্বল, কারণ ভি মানে ভিকি। তাই আদিত্য সাথে সাথে মনসুরকে কল করে আর প্রসাদ আর মল্লিকের সাথে ভিকি নামে কারোর কোনো কানেকশন আছে কিনা সব খতিয়ে দেখতে নির্দেশ দেয়। অপূর্বা বলছিল, তাহলে ভিকিকে যদি ধরতে পারো আমাকে কি প্রাইজ দিচ্ছ। আদিত্যর কথা, ভিকি যদি কিলার হয়ে থাকে তাহলেও 2টি খুন করে শান্ত থাকবে না, ও আরও খুন করবে। আর এরপর ও কাকে খুন করবে, কোথায় খুন করবে তার জন্য একটি ক্লু দিয়ে রেখেছে। আদিত্য অপূর্বাকেও ওই ধাঁধাটি দেখায় যেটি মল্লিকের মুখের মধ্যে পাওয়া গিয়েছিল। তবে আদিত্য বলে, আমি এটাই বুঝতে পারছি না ও আমাকে হেট করছে কেন। অপূর্বার কথা, এই ধরনের সাইকো কিলাররা তোমার মতো পুলিশ অফিসারকে চ্যালেঞ্জ করতে একটা বাড়তি আনন্দ পায়। আদিত্য বলে সে সাইকো কিন। আদিত্য বলে ও সাইকো না অন্য কিছু, সেটা জানতে হলে আগে আমাকে এই ক্লুর মানে খুঁজতে হবে। তবে অপূর্বা যেহেতু সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে আর বিষ্ণু তার সাথে মাইন্ড গেম খেলছে, এই জন্য আদিত্য অপূর্বাকে বলে, যতদিন এই কেসটি সলভ না হচ্ছে আজ থেকে তুমি আমার সাইকোলজি কনসালটেন্ট হিসেবে কাজ করছো। তবে অপূর্বা জানতে চায় তার জন্য স্যালারি কী হবে। আদিত্য বলে সেটা তোমার পারফরমেন্সের উপর আমি নির্ধারণ করব। তবে কাজ শুরু করার প্রথমেই আদিত্য অপূর্বাকে বোনাসটাও দিয়ে দেয়। আর কাজের শুরুতেই যদি এমন বোনাস পাওয়া যায় তাহলে কাজ করার আগ্রহটা কয়েক গুণ বেড়ে যায়। এরপর আদিত্য ফরেন্সিক ল্যাবে যায় আর ল্যাব টেকনিশিয়ান আদিত্যকে জানায় মাল্লিকের মুখের মধ্যে যে কাপড়ের টুকরোটি পাওয়া গেছে, ওই কাপড়ের টুকরোর মধ্যে স্যালাইভা আর ব্লাড পাওয়া গেছে। আর কাপড়ের টুকরোটি ভালো করে অ্যানালাইজ করে দেখা গেছে এই কাপড়ের টুকরোটি হয়তোবা কোনো রেস্টুরেন্টে কাটলারি পেঁচানোর কাজে ব্যবহার করা হতে পারে। তার মানে এটা কোনো হোটেলের বা রেস্টুরেন্টের ন্যাপকিন হতে পারে। আর এই ছেঁড়া অংশের কোণার মধ্যে কোনো একটি ছবি লক্ষ্য করা যাচ্ছে। তাই আদিত্য ধারণা এটা হয়তোবা ওই হোটেলের বা রেস্টুরেন্টের লোগো হবে। তাই এটা যদি তারা বের করতে পারে তারা ওই হোটেলে গিয়ে হয়তোবা কিলারকেও আইডেন্টিফাই করতে পারবে। তাই আদিত্য টেকনিশিয়ানকে আজকের দিনের মধ্যে ফুল অ্যানালাইসিস রিপোর্ট দিতে বলে। আর এরপর আদিত্যরা যখন বের হচ্ছিল তখনই একজন এসআই এসে জানায় মল্লিকার প্রসাদের ফোন চেক করে ভিকির নম্বর পাওয়া গেছে আর তারা ওই নম্বরের লোকেশন টেস্ট করতে পেরেছে। আর এটা শোনা মাত্রই আদিত্য টিম নিয়ে সেখানে চলে যায়। এটা মূলত একটি লজ, আর এই লজের মধ্যেই বিষ্ণু উঠেছে। বিষ্ণু এই লজ ছেড়ে চলে যাওয়ার জন্য কাপড় গোছাচ্ছিল। ঠিক তখনই আদিত্যরা দরজায় নক করে আর হাউসকিপিং লন্ড্রিম্যান পরিচয় দরজা খুলতে বলায় বিষ্ণুরও সন্দেহ হচ্ছিল। তাই বিষ্ণু ভয়ে ভয়ে দরজাটা খুলে। তবে আদিত্যরা বিষ্ণুর রুমে নয় পাশের রুমে নক করছিল। তাই ওই রুমে থাকা ভিকি নামে একজনকে আদিত্যরা ধরে নিয়ে যায়।
আর যাওয়ার সময় পথের মাঝে বিষ্ণু দাঁড়িয়ে থাকায় আদিত্য বিষ্ণুকে ধাক্কা দিয়ে চলে যায়। আর এরপর ভিকিকে জিজ্ঞাসাবাদ করলে ভিকি জানায় মাল্লিকার্জুন আর প্রসাদের সাথে তার একটি ল্যান্ডে ডিল হয়েছিল, কিন্তু প্রসাদ আর মাল্লিকার্জুন তাকে ধোকা দেয়। ভিকি তাদেরকে মারার জন্য ফলো করেছিল, কিন্তু ভিকি মারার আগেই অন্য কেউ তাদেরকে মেরে ফেলেছে। তবে আদিত্য ভিকির কাছে জানতে চায় রিসেন্টলি তোমার কাছে কেউ প্রসাদ আর মল্লিকের বিষয়ে কিছু জানতে চেয়েছিল। ভিকি তখন মনে করে বলে সেদিন আমি যখন বারে বসেছিলাম তখন পাশে থাকা এক ব্যক্তি প্রসাদ আর মল্লিকের বিষয়ে আমাকে অনেক কথা জিজ্ঞেস করছিল, তবে সে দেখতে কেমন ছিল ভিকি এক্স্যাক্টলি বলতে পারছে না। এজন্য আদিত্য ভিকিকে বিষ্ণুর কল রেকর্ডটি শোনায়। আর এটা শোনার পর ভিকি বলে এই ব্যক্তি তো আমার সাথে কথা বলেছিল, সেম ভয়েস। এজন্য আদিত্য মনসুরকে ওই বারের গত 1 মাস সিসিটিভি ফুটেজ অ্যারেঞ্জ করতে বলে। অন্যদিকে বিষ্ণুকে দেখা যায় তার পরবর্তী টার্গেটের খোঁজে মুম্বাইতে গিয়েছে, আর মুম্বাই গিয়ে সেখানে একটি পুরাতন লজে উঠেছে। অন্যদিকে অপূর্বার আজ জন্মদিন, এই জন্য অপূর্বা আদিত্যকে আজ রাতে তার বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করে। আর রাত হতেই আদিত্য অপূর্বাদের বাড়িতে চলে যায়। এরপর সবাই যখন ডিনার করছিল তখন অপূর্বার বাবা কথায় কথায় ডাকের প্রসঙ্গ তোলে। আর ডাকের কথা শোনা মাত্রই আদিত্যর মনে পড়ে যে পাখি পাখি নয়, তার মানে তো এটা ডাক। আর ছোটবেলায় আদিত্যর একটা কবিতা পড়েছিল যার নাম ছিল মুম্বাই ডাক, তার মানে লেজ কেটে দিলে হয় মুম্বাই। আবার পরবর্তী লাইনে অন্ধকারের কথা বলা হয়েছিল, তার মানে মুম্বাইয়ের আন্ধেরি হবে। আর সূর্য উদয়ের কথা বলা হয়েছে, তার মানে সূর্য উদয় হয় পূর্ব দিক থেকে, তার মানে মুম্বাইয়ের ইস্ট আন্ধেরি। সর্বশেষ লাইনে বলা হয়েছিল রাজার ঘোড়া, সেখানে রাজার ঘোড়া কী হতে পারে? আদিত্য গুগল করে আর সেখানে দেখা যায় রাজা ছিল শিবাজি, তার ঘোড়ার নাম ছিল বিশ্বাস, তার মানে মুম্বাইয়ের পূর্ব আন্ধেরির বিশ্বাস লজ বা হোটেল যে কোনো কিছু একটা হবে। ধাঁধাটি ক্র্যাক করা মাত্রই আদিত্য মনসুরকে কল করে দ্রুত মুম্বাই যাওয়ার ফ্লাইট বুক করতে বলে, সাথে মুম্বাইয়ের ওই জায়গায় রেড দিতে মুম্বাইয়ের লোকাল পুলিশের সাথে কথা বলে সব বন্দোবস্ত করতে বলে। আদিত্য সাথে সাথে বেরিয়ে যায়। আর এর মধ্যে ফরেন্সিক এক্সপার্ট আদিত্যকে কল করে জানায় ওই কাপড়ের টুকরোর মধ্যে যে অংশটা ছিল সেটা একটা হোটেলের লোগোর সাথে ম্যাচ করছে, কিন্তু গুগলে এক্স্যাক্টলি হোটেলের নামটি পাওয়া যাচ্ছে না। আদিত্য বলে তুমি দ্রুত আমাকে মেল করে দাও। এরপর আদিত্য মনসুরকে নিয়ে মুম্বাই চলে যায়। আর মুম্বাইয়ের পুলিশের টিম থেকেও জানানো হয় তারা লোকেশনটি ট্রেস করতে পেরেছে। অন্যদিকে বিষ্ণু ওই লোকেশনে পৌঁছে গেছে। মূলত বিষ্ণু এখানের আর্মস ডিলার কেকের থেকে আর্মস কিনতে এসেছে, কিন্তু কেকে জানতে চায় তুমি আমার নম্বর কোথা থেকে পেলে। বিষ্ণু বলে সেটা বিষয় না, বিজনেসের কথা বলো। কেকে জানতে চায় তুমি আর্মস দিয়ে কী করবে, তুমি কি কাজ করো। বিষ্ণু বলে আমি সাপ ধরার কাজ করি। আর এটা শুনে কেকেরা সবাই হাসছিল। ঠিক তখনই বিষ্ণু ভাঙা দুটি কাঁচির অংশ দিয়ে একে একে সবাইকে খুন করতে শুরু করে। আর সবশেষে কেকে কেউ খুন করে বিষ্ণু যখন এখান থেকে বের হতে যাচ্ছিল ঠিক তখনই আদিত্যরা এসে পড়ে। আর আদিত্য বিষ্ণুকে বের হতে দেখেই বুঝতে পারে এই সেই কিলার। এরপর আদিত্যদের আর বিষ্ণুর মধ্যে বেশ কিছুক্ষণ গান ফায়ারিং চলে। এক পর্যায়ে বিষ্ণু সেখান থেকে দৌড়ে পালাচ্ছিল, আদিত্য বিষ্ণুর পিছু করছে। আর এভাবে কিছু দূর যাওয়ার পর রোড ক্রস করতে গিয়ে আদিত্য একটি কারের ধাক্কা খেয়ে পড়ে যায়। আর এই সুযোগে বিষ্ণুও পালিয়ে যায়। আর আদিত্য সেখান থেকে ফিরেই কেকে ডেড বডিটি দেখতে পায়। এখানেও বিষ্ণু আদিত্যর জন্য একটি টিপ রেখে গেছে। এটাও এক প্রকার ধাঁধা, যেখানে লেখা রয়েছে আমরা এনশিওর করব পরের বার আমাদের গোল্ডেন বয় যেন সবথেকে এক্সপেন্সিভ ড্রিঙ্ক করে। এর মধ্যেই বিষ্ণু কল করে এবং আদিত্যকে বলে অল্পের জন্য বেঁচে গেছি, তোমাকে যতটা দুর্বল ভেবেছিলাম তুমি ততটা দুর্বল নয়, তুমি তত দুর্বল নও। আর ওই লজে তোমাকে দেখে আমি বুঝতে পেরেছিলাম আমি ভিকির পাশের রুমে ছিলাম, তুমি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে এসেছিলে। আদিত্য বলে তোমার দিন শেষ হয়ে আসছে, চিন্তা করো না। বিষ্ণু বলে তাই নাকি, দাঁড়াও তোমাকে একটা বোনাস ক্লু দিচ্ছি, তোমার খুব পছন্দ হবে। বিষ্ণু আদিত্যর ফোনে কিছু স্কুলের বাচ্চাদের ফটো পাঠায়। আর এখানে দুটি ছেলেকে মার্ক করা আছে। সামনে যে ছেলেটা বসে আছে সেটা আদিত্যর নিচে, তার মানে পিছে যেটা মার্ক করা আছে সেটাই বিষ্ণু। আর আদিত্য এখন স্পষ্টই বুঝতে পারছে এই কিলার তারই ক্লাসমেট। তাই বিষ্ণুর তথ্য নিতে আদিত্য তার ছোটবেলার স্কুলে চলে যায়। আর সেখানে গিয়ে আদিত্য তার স্কুলের পুরাতন এক টিচারকেও পেয়ে যায়। সেই ফটোটি দেখেই বলে এটা তো বিষ্ণু, খেলাধুলা খুব ভালো ছিল, তুমি চিনো না তাকে? আদিত্য জানতে চায় ও এখন কোথায় আছে বলতে পারবেন? ওই টিচার বলে তা তো বলতে পারবো না, কারণ ওর পরিবার অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছিল। তাই ও যখন 10th গ্রেডে ছিল তখন ওরা এই শহর ছেড়ে চলে গিয়েছিল। তবে ভাইজাকে ওর সাথে আমার অ্যাক্সিডেন্টলি একবার দেখা হয়ে গিয়েছিল। ও বলেছিল ভাইজাকে পড়াশোনা করেছে আর পড়াশোনা শেষ করে আর্মিতে জয়েন করেছিল। তবে এরপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। তবে আমি ভাইজাকে রত্নকুমার নামে একজনকে জানি যে বিষ্ণুর সাথে একসাথে আর্মিতে ছিল। এর জন্য আদিত্য রত্নকুমারের সাথে দেখা করতে যায়। তবে রত্নকুমার এখন সার্ভিসে নেই, কারণ কোনো একটি দুর্ঘটনায় সে দুটি পায়ে হারিয়েছে। কুমার বলে আমি আর বিষ্ণু একই ইউনিটে ছিলাম, আমরা ওই সময় ভাইজাকে কভার অপারেশন করতাম। যখন টেরোরিস্ট অ্যাটাক হতো তখন ফ্রন্ট লাইনে আমরা কাজ করতাম। সিন চলে যায় 3 বছর পূর্বে। কুমার আর বিষ্ণুর একটি অপারেশন শেষে তারা দুজন ছুটিতে গিয়েছিল। আর ছুটির শেষের দিকে তারা যখন জয়েন করতে যাচ্ছিল তখন তারা হায়দ্রাবাদে একটি বন্ধুর সাথে দেখা করতে যায়।
আর ওই বন্ধুর বাড়িতে যাওয়ার আগে ওই বন্ধুরা তার পরিবারের জন্য কিছু গিফট কিনতে পাশে একটি গিফট শপে গিয়েছিল। আর সেখানেই বিষ্ণু ওই গিফট শপে চাকরি করা সাহেবাকে দেখতে পায়। প্রথম দেখাতেই বিষ্ণু সাহেবার প্রেমে পড়ে যায়। আর বিষ্ণুর যে কয়েকদিন ছুটি ছিল, বিষ্ণু প্রতিদিনই সাহেবের সাথে দেখা করতে শুরু করে। আর আস্তে আস্তে দুজন দুজনকে ভালোবেসে ফেলে। এরপর তারা বিয়ে করে হায়দ্রাবাদে একটি বাসা নেয়। আর বিয়ের কিছুদিন পরে সাহেবা জানায় সে প্রেগনেন্ট। এদিকে আবার বিষ্ণুর ছুটি শেষ হয়ে গেছে, তাকে তার ইউনিটে ফিরে যেতে হবে। তাই সাহেবাকে একা রেখেই বিষ্ণু তার ইউনিটে চলে যায়। বিষ্ণুর পরিবারে কেউ নেই, সাহেবাও এতিম মেয়ে, এই জন্য সাহেবাকে দেখাশোনারও কেউ নেই। যায় বিষ্ণুর পরিবারে কেউ নেই, সাহেবাও এতিম মেয়ে, এই জন্য সাহেবাকে দেখাশোনারও কেউ নেই। তাই বিষ্ণু ইউনিটে গিয়ে সাহেবার ডেলিভারি পর্যন্ত ছুটির আবেদন করে। কিন্তু বিষ্ণুর ইউনিটের সিও সোজা বলে দেয়, আর্মির একটি রুলস আছে, তোমার মতো এমন 10 জন আছে যাদের ওয়াইফ একা থাকে, সবাইকে ছেড়ে দিলে তো আর আর্মি চলবে না। সিও সোজা বলে দেয় ছুটি হচ্ছে না। এরপর বিষ্ণু সাহেবাকে কল করে বলে যে আমার ছুটি দিচ্ছে না, আমি আবারও চেষ্টা করব, তবে তুমি তোমার খেয়াল রেখো। এরপরই বিষ্ণুদের ইউনিটে খবর আসে পাশের গ্রামে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে। তাই সাথে সাথে বিষ্ণুদের রেসপন্স টিমকে পাঠানো হয়। আর বিষ্ণুদের টিমটা যখন যাচ্ছিল তখনই বোম ব্লাস্টে বিষ্ণুদের ট্রাক উল্টে নদীতে পড়ে যায়। মূলত ওই অ্যাক্সিডেন্টেই কুমার তার পা হারিয়েছিল। ওই সময় কয়েকজন মারাও গিয়েছিল। তবে বিষ্ণু পড়েছিল একদমই নদীর কিনারায়। নদীর প্রচণ্ড স্রোত থাকার কারণে বিষ্ণু নদীর স্রোতে ভেসে চলে গিয়েছিল। কুমার বলে এর কয়েকদিন পর আমার জ্ঞান ফিরে আসে। হসপিটালে আমার সিনিয়র আমাকে জানায় কয়েকজনকে পাওয়া যায়নি, তার মধ্যে বিষ্ণু একজন। আর হায়দ্রাবাদ থেকে জানা গেছে বিষ্ণুর ওয়াইফ সাহেবাও মারা গেছে। আর সাহেবার মৃত্যুর কথা শুনে আদিত্য জানতে চায় সাহেবা কিবা মারা গিয়েছিল। কুমার বলে আমাদের অ্যাটাক হওয়ার 5 দিন পর আমরা জানতে পারি হায়দ্রাবাদে গত বছর মহরমের দিনে যে দাঙ্গা হয়েছিল, ওই দাঙ্গার সময় সাহেবা মারা গিয়েছিল। আর ওই দাঙ্গাতে তো আদিত্যও ছিল। তাই আদিত্য সাথে সাথে মনসুরকে কল করে ওই দাঙ্গার সকল ফাইল চেক করতে বলে যে তাদের তালিকার মধ্যে সাহেবা নামে কেউ আছে কিনা। আর আদিত্য এখান থেকে ফিরেই আইজি নরেন্দ্রের সাথে দেখা করে পুরো বিষয়টা খুলে বলে যে সব কিছু বিষ্ণুই করছে। কিন্তু আদিত্যর কাছে সেটা প্রমাণ করার জন্য কোনো স্পেসিফিক এভিডেন্স নেই। এই জন্য নরেন্দ্র কোনো কিছুতে বিশ্বাস করতে চাচ্ছে না। আবার বিভিন্ন মিডিয়া তাকে চাপের মুখে রেখেছে। তাই নরেন্দ্র শুধু আদিত্যকে বলে দেয় যেভাবে হোক কিছু একটা করো। এরপর পুলিশের কাছে হায়দ্রাবাদের ওই দাঙ্গার যে ফুটেজগুলো ছিল সবগুলো ফুটেজ পর্যবেক্ষণ করা হয়, কিন্তু কোথাও সাহেবার কোনো নাম ও নিশানও নেই। কিন্তু হায়দ্রাবাদের রশিদ নামে এক কার মেকানিকের খোঁজ পাওয়া যায় যে সর্বশেষ মানে ওই দাঙ্গার দিন সাহেবাকে দেখেছিল। রশিদ জানায় সাহেবার বাবা মা আর তার বাবা মা একই বোম ব্লাস্টে মারা গিয়েছিল। সেখান থেকে সে সাহেবাকে জানে। সাহেবা এখানে একটি অনাথ আশ্রমে থেকে বড় হয়েছে, সেখান থেকে পড়াশোনা করেছিল। রশিদ বলেও মাঝে মাঝে আমার বাচ্চাদেরকে পড়াতে আসতো। এমনকি আমরা যখন কোনো কাজে বাইরে যেতাম আমাদের বাচ্চাদের সাহেবার কাছে রেখে যেতাম। আদিত্য জানতে চায় ওকে শেষ কবে দেখেছিলেন। রশিদ বলে মহরমের দিন দাঙ্গার আগে ও বিষ্ণুর জন্য একটি চেন কিনতে কেসি জুয়েলার্সে গিয়েছিল। এরপর আমি আর ওকে দেখিনি। এরপর আদিত্য আর মনসুর কেসি জুয়েলার্সে যায়। আর কেসি জুয়েলার্সের মালিককে সাহেবার ফটো দেখালে সে বলে এখানে তো অনেক কাস্টমারে আসে যায়, অনেকদিন আগের কথা, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। আর সিসিটিভি ফুটেজের কথা বলে যে প্রতি মাসের শেষে সারা মাসের ফুটেজ তারা ডিলিট করে দেয়। তবে এখানে কোনো তথ্য না পেলেও আদিত্য মনসুরকে এই কেসি জুয়েলার্সের মালিকের উপর নজর রাখতে বলে। আর এখান থেকে ফেরা মাত্রই বিষ্ণু আদিত্যকে কল করে। আদিত্য বলে দেখো বিষ্ণু, আমি তোমার পরিচয় পেয়ে গেছি। আর ওই দাঙ্গার সময় তোমার ওয়াইফ সাহেবা মারা গিয়েছিল। ওই দাঙ্গার জন্য যারা দায়ী ছিল তুমি তাদেরকে আইডেন্টিফাই করো। আমি তোমাকে কথা দিচ্ছি আমি তাদের শাস্তির ব্যবস্থা করব। এটা তোমার আর্মি না যে তুমি সন্দেহ করবে আর যাকে তাকে গুলি করে দিবে, কারণ আমাদের প্রপার এভিডেন্স দরকার হয়। বিষ্ণুর কথা তোমাদের এভিডেন্স কেন লাগে জানো? কারণ কেসটাকে উল্টোপাল্টা করতে, ক্ষমতাধর ব্যক্তিকে বাঁচাতে, অসহায় মানুষকে ফ্রেম করতে। আদিত্যর কথা মিস্টেক তো মানুষের হতেই পারে, আর্মিতে তো মিস্টেক হয়। বিষ্ণু বলে অবশ্যই, আর আমার সিস্টেমে মিস্টেকের কোনো ক্ষমা নেই। আমি মরে গেলেও আমি তার শাস্তি দিবই। আর তুমি ভুলে যেও না তুমি কিছুই করতে পারবে না, তুমি হোম মিনিস্টারের আর তোমার বসদের পাচারা কুত্তা ছাড়া কিছুই না। এরপর আদিত্য অপূর্বার সাথে দেখা করে অপূর্বার সাথে পুরো বিষয়টি শেয়ার করে যে আপাত দৃষ্টিতে কেস ক্লোজ। আবার আদিত্য এটাও বুঝতে পারছে ওই সময় যে দাঙ্গাটি হয়েছিল তার পিছনেও চক্রান্ত ছিল, কিন্তু কারা সেই চক্রান্তকারী সে সম্পর্কে আদিত্যর কাছে কোনো আইডিয়াই নেই। তবে আদিত্য এটা শিওর ওই চক্রান্তর সাথে আর সাহেবার মৃত্যুর সাথে কোনো না কোনো কানেকশন নিশ্চয় আছে। আর বিষ্ণু আদিত্যকে ওই চক্রান্তকারীদের মধ্যে একজন ভাবছে। আর এই জন্যই বিষ্ণু আদিত্যর পিছে পড়েছে। কিন্তু আদিত্য কখনোই তার সততার সাথে কম্প্রোমাইজ করেনি। তাই আদিত্যকে তার চ্যালেঞ্জে জিততেই হবে। অন্যদিকে মনসুর ওই কেসি জুয়েলার মালিককে ফলো করছে। আর ওই কেসি জুয়েলার মালিক রামানি নামে এক নারীর সাথে দেখা করছিল, যেটা দেখতে পেয়ে মনসুর তার ফটো তুলে আদিত্যকে পাঠিয়ে দেয়। আর ওই ফটো দেখে আদিত্য বলে ওঠে একে কেমন যেন চেনা চেনা লাগছে। সাথে সাথে অ্যাড্রেস বের করে আদিত্যরা রামানির বাড়িতে যায়। আর এখানে জানা যায় আসল কাহিনী। রামানি তার স্বীকারোক্তিতে জানায়
আজ থেকে 5 বছর আগে রামানি এখানে একটি উইমেন্স হোস্টেল খুলেছিল, যেখানে 20 থেকে 25 জন মেয়ে থাকত। আর এই মেয়েদের বেশিরভাগই ছিল অনাথ। কেউ স্কুলে পড়াশোনা করত, কেউ কলেজে পড়ত, আবার অনেক আশেপাশে ছোটোমোটো কাজও করে বেড়াতো। আর রামানি মূলত ছিল একজন দালাল প্রকৃতির মানুষ। রামানির অনেক বড়লোক ক্লায়েন্ট ছিল। তারা যখনই ডিমান্ড করত, রামানি এই হোস্টেলের কোনো না কোনো মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিত। কেউ রাজি হতো, কেউ রাজি হতো না। আর যে স্বেচ্ছায় রাজি হতো না তাকে জোরপূর্বক পাঠিয়ে দিত। রামানি বলে ওই সময় ইন্সপেক্টর প্রসাদ তাকে এই ব্যবসায় যথেষ্ট হেল্প করত। আর প্রসাদের সাথে রামিনীর ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। তারা একসাথে থাকতেও শুরু করেছিল। কিন্তু হঠাৎ একদিন একটি ঘটনা ঘটে যায়, যেটা তাদের পুরো বিজনেসটাকে উলটপাল্ট করে দিয়েছিল। এক রাতে কল্যাণী নামে একটি মেয়েকে 3 জন নরপশুর কাছে পাঠানো হয়েছিল। আর ওই রাতে কল্যাণীর বান্ধবী আয়েশা গোপনে কাপড়ের ভিতর থেকে এই পুরো বিষয়টি ভিডিও করে ওই ফোন নিয়ে পালিয়ে গিয়েছিল। আর আয়েশা এখান থেকে পালিয়ে সাদিক নামে এক লোকাল গুন্ডার কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল। কারণ সাদিকের সাথে কিছু পলিটিশিয়ান এবং পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তার সাথে উঠা বসা ছিল। সাদিককে সবসময় অসহায়দের সাহায্যকারী হিসেবে মানুষ চিনত। রামানি জানা ইন্সপেক্টর প্রসাদ আমাকে জানিয়েছিল আয়েশা ওই ভিডিও নিয়ে সাদিকের কাছে গিয়েছে। আর সাদিক আয়েশাকে সাহায্য করার জন্য প্রতিজ্ঞা করেছিল। কিন্তু যেটা ঘটেছিল সেটা সম্পূর্ণ আনএক্সপেক্টেড ছিল। কারণ ওই সময়ে মেয়েটিকে যারা রেপ করেছিল তাদের মধ্যে একজন ছিল হোম মিনিস্টারের ছেলে রঞ্জিত। আর এটা দেখার পরই সাদিক পুরোপুরি পোল্টি নিয়ে নেয়। সাদিক এই গোল্ডেন চান্স কখনোই মিস করতে চাচ্ছিল না। তাই সাদিক হোম মিনিস্টারের সাথে কন্ট্যাক্ট করে। আর এখানে সরকারের 500 কোটি টাকার একটি প্রজেক্ট হওয়ার কথা ছিল, সেখান থেকে 20% সাদিককে দিতে বলে। আর এটা না করলে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেওয়ার হুমকিও দেয়। কিন্তু রঞ্জিত এটা জানতে পেরে সাদিককে খুন করার প্ল্যান করে। সামনে ছিল ইলেকশন, আর সাদিককে খুন করাটাও খুবই রিস্কি কাজ ছিল। তাই মহরমের দিনে দাঙ্গা বাঁধিয়ে সাদিককে খুন করার প্ল্যান করা হয়। ওই সময় লোকাল গ্যাং লিডার চন্দনকে আর মুম্বাই থেকে কে হায়ার করে আনা হয়েছিল। তারাই চক্রান্ত করে মহরমের সময় ওই দাঙ্গাটি বাঁধিয়েছিল। আর এই দাঙ্গার মধ্যেই ওরা সাদিকের বাড়িতে হামলা করে সাদিকের বাড়ির লোকজন সহ সাদিককেও খুন করে। তবে এসব দেখে আয়েশা ফোন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কে বা চন্দনের লোকেরা আয়েশাকে না দেখলেও প্রসাদ আয়েশাকে দেখে ফেলেছিল। আর ঠিক সেই মুহূর্তেই আদিত্য সেখানে চলে আসে। আদিত্যর সামনে প্রসাদ কিছুতেই আয়েশাকে মারতে পারত না। এর জন্য প্রসাদ তখন রামিনীকে কল করে আদিত্যকে অন্যদিকে ডাইভার্ট করতে বলেছিল। আর প্রসাদের কথা মতো রামিনী ওই নারীদেরকে নিয়ে এসে আদিত্যকে তাদের সাথে যেতে বাধ্য করেছিল। রামিনী বলে এরপর আয়েশাকে মেরে ফেলা হয়েছিল। তবে আদিত্য রামিনীকে সাহিবার ফটো দেখিয়ে জানতে চায় ওই দাঙ্গার সময় এই মেয়েকে দেখেছিলেন। রামিনী বলে না, আমরা এই মেয়েকে দেখিনি। আদিত্য আরও জানতে চায় আয়েশা যে ভিডিওটি রেকর্ড করেছিল ওই ভিডিওতে রঞ্জিতের সাথে আর কে গেছিল। রামিনী বলে বিল্ডার মাল্লিকার্জুন, জেসি জুয়েলার্সের চেয়ারম্যান শারদচন্দ্র। এটা হচ্ছে কেসি জুয়েলার্স। আর রামিনী বলছে জেসি জুয়েলার্সের কথা, তার মানে একটু ভিন্ন। আবার এই দাঙ্গার সাথে যারা জড়িত ছিল মানে প্রসাদ, মল্লিক, কে বিষ্ণু অলরেডি এদের মধ্যে 3 জনকে মেরে ফেলেছে। বাকি রয়েছে 2 জন, জেসি জুয়েলার্সের চেয়ারম্যান শরৎচন্দ্র আর হোম মিনিস্টারের ছেলে রঞ্জিত। আদিত্য তখন মাথায় আসে বিষ্ণু তাকে যে শেষ ক্লুটা দিয়েছে সেখানে বিষ্ণু বলেছে আমরা এটা এনশিওর করব আমাদের গোল্ডেন বয় পরবর্তীতে যেন সবথেকে দামি ড্রিঙ্ক নেয়। তার মানে পরবর্তী টার্গেট জেসি জুয়েলার্সের মালিক শরৎচন্দ্র। তবে আদিত্যরা শরতের কাছে পৌঁছানোর আগেই বিষ্ণু পৌঁছে গেছে। কারণ আদিত্য তখন একটি মেয়েকে নিয়ে নির্জন একটি জায়গায় ছিল। বিষ্ণু শরৎকে তার কারের মধ্যে বেঁধে রাখে। আর এরপর শরতের মুখের মধ্যে গলিত স্বর্ণ ঢেলে শরৎকে হত্যা করে। আর পরবর্তী দিনে শরতের কারের মধ্যে শরতের বিভৎস মরদেহটি পাওয়া যায়। এরপর আদিত্যরা সোজা ডিজিপির সাথে দেখা করে এবং ডিজিপিকে পুরো বিষয়টা খুলে বলে যে আসলে কী ঘটছে। যে হায়দ্রাবাদে যে দাঙ্গা হয়েছিল ওই দাঙ্গার সাথে যারা জড়িত ছিল মানে যারা চক্রান্ত করে দাঙ্গাটি বাঁধিয়েছিল বিষ্ণু তাদেরকেই খুঁজে খুঁজে মারছে। এ পর্যন্ত 4 জনকে খুন করেছে। শুধুমাত্র বাকি রয়েছে হোম মিনিস্টারের ছেলে রঞ্জিত। তবে রঞ্জিত এখন দেশে নেই, থাইল্যান্ডে আছে। আর রঞ্জিতের আশেপাশে সবসময় রঞ্জিতের নিজস্ব সিকিউরিটি থাকে। আদিত্যর কথা রঞ্জিত যেখানে থাক না কেন বিষ্ণুকে খুঁজে বের করে নিশ্চয়ই মারতে যাবে। ডিজিপির কথা তাহলে তুমি এখন কি করতে চাচ্ছ? আদিত্য বলে সিম্পল স্যার, থাইল্যান্ডে গিয়ে আমাদের কভার্ড অপারেশন করতে হবে। এছাড়া আমাদের কোনো রাস্তা নেই। যদিও সত্যকুমার এর বিরোধিতা করছিল তারপর ডিজিপি আদিত্যর কথা রাজি হয়ে যায়। আর আদিত্যর কথা মতো একটি টিম সেট আপ করে আদিত্যদের থাইল্যান্ড পাঠিয়ে দেয়। রঞ্জিত মূলত ছিল থাইল্যান্ডের একটি প্রাইভেট আইল্যান্ডে, যেখানে রঞ্জিত তার বার্থডে পার্টি সেলিব্রেট করছে। আদিত্যরা প্রথমে রঞ্জিতের সাথে দেখা করে রঞ্জিতকে কোঅপারেট করতে বলে। একদিকে রঞ্জিতের ব্যক্তিগত সিকিউরিটি, অন্যদিকে আদিত্যদের টিম সবাই পুরো পার্টির সিকিউরিটি দিচ্ছিল। তবে এই পার্টির মধ্যেই বিষ্ণু ঢুকে পড়ে। শুরু হয় ফায়ারিং। আর ফায়ারিংয়ের এক পর্যায়ে রঞ্জিত ভয়ে পার্টি থেকে জঙ্গলের দিকে ছুটতে শুরু করে। বিষ্ণু রঞ্জিতের পিছু করছে। আর পিছু করতে করতে রঞ্জিতকে ধরেও ফেলে। এদিকে রঞ্জিতকে খুঁজতে খুঁজতে আদিত্যরা জঙ্গলের মধ্যে চলে এসেছে। তবে আদিত্যদের টিম যতক্ষণ এসেছে
ততক্ষণে বিষ্ণু রঞ্জিতের মাথা কেটে রঞ্জিতেরই হাতে বসিয়ে রেখে গেছে। আর এই দৃশ্য দেখে আদিত্য মেনে নিতে পারছিল না। পারলে সে নিজের মাথায় শ্যুট করে দিত, কারণ সে তার চ্যালেঞ্জে হেরে গেছে। তাই এখান থেকে ফিরেই আদিত্য একটি প্রেস মিটিং ডাকে। বিষ্ণু যেভাবে বলেছিল, আদিত্য তার পাওয়া সব মেডেলগুলো রেখে মিডিয়ার সামনে নিজের হার মেনে নিয়ে চাকরি থেকে রিজাইন করে। সিন চলে যায় এর কয়েকদিন পর। হঠাৎ একদিন টিভিতে নিউজ আসে, হায়দ্রাবাদ যে খুনগুলো হচ্ছিল সেগুলো ভামসি নামে এক কিলার করছিল। আর গতরাতে হায়দ্রাবাদ পুলিশ ওই ভামসিকে এনকাউন্টার করেছে। আর এই পুরো এনকাউন্টারটা লিড দিয়েছিল সত্যকুমার। সত্যকুমার তার ইন্টারভিউতে বলছে, ডিসিপি আদিত্য না পেরে রিজাইন করেছিল, কিন্তু আমরা এরপর নতুন টিম গঠন করে কিলারকে খুঁজে বের করেছিলাম। তবে আমরা যখন ধরতে গিয়েছি তখন সে ফায়ারিং করলে আমরা সেলফ ডিফেন্সে তাকে শ্যুট করি। তবে এই নিউজ চলাকালীন অবস্থায় বিষ্ণু আদিত্যকে কল করে। বিষ্ণু বলে, তোমাদের পুলিশ তো আমার নামই পরিবর্তন করে দিয়েছে। এক পকেট মারকে ধরে এনে আমার কথা বলে চালিয়ে দিল। আদিত্য জানতে চায় তুমি এখন কোথায়। বিষ্ণু বলে, সেই যেখানে দেখা হয়েছিল সেখানে আছি। আদিত্য বিষ্ণুর সাথে দেখা করতে চায়, তাই বিষ্ণুর বলা জায়গা মতো আর সময় মতো আদিত্য বিষ্ণুর সাথে দেখা করতে চায়। আর এরপরই প্রথমবারের মতো আদিত্য বিষ্ণুকে দেখতে পায়। প্রথমে আদিত্য বিষ্ণুর কাছে জানতে চায়, ওই দিন আইল্যান্ডে তুমি এতগুলো মানুষ এক্সপেক্ট করছিলে। বিষ্ণুর কথা সত্যি বলতে গেলে ওই দিন আমার ভাগ্য ভালো ছিল, আর তোমার টিমের দুর্বলতার কারণেই আমি বেঁচে গিয়েছি। তবে এরপর আদিত্য জানায়, আসলে ওই দিন তাদের কোনো দুর্বলতা ছিল না, আদিত্যই বিষ্ণুকে হেল্প করেছে। আর এখানে আমরা আদিত্যর কথা জানতে পারি, আদিত্যরা যখন টিম গঠন করে থাইল্যান্ড আসছিল তখন মনসুর তথ্য পেয়েছিল যে হোম মিনিস্টার ডিজিপি তাদের সাথে যে টিমটি পাঠাচ্ছে ওই টিমটি তাদের হেল্প করতে আসছে না, তাদের দুজনকে মারতে আসছে। মানে পুরো সত্যরা তারা চাপা ফেলতে চেয়েছিল। আর এটা জানার পরই আদিত্য বিষ্ণুর দিকে শ্যুট করেনি, রঞ্জিতের সিকিউরিটিদেরকে শ্যুট করেছিল। আর পুরো বিষয়টা আদিত্য এমনভাবে করেছে তার সাথে থাকা তার টিমমেটটা কিচ্ছু বুঝতে পারেনি। আদিত্য এটাও বলে, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, বিষ্ণুর কথা তোমাকে কিভাবে বিশ্বাস করব। আদিত্য বলে, দেখো মেডেল, প্রেস্টিজ, পপুলারিটি এগুলো আমার কাছে কিছুই না। অন্তত 5 জন নরপশু মারা গেছে, অনেক নিরীহ নারীরা ওদের হাত থেকে বেঁচে গেছে, এটাই আমার জন্য যথেষ্ট। আমি এতে খুশি। কিন্তু আমি এটাই বুঝতে পারছি না ওই ডাকাতে সাইবা কিভাবে মারা গেল, আর সাইবার মৃত্যুর জন্য এই 5 জন কিভাবে দায়ী। আর এরপর বিষ্ণুর কথায় আমরা সব সত্যটা জানতে পারি। ওই অ্যাক্সিডেন্টের পর বিষ্ণু পরের নদীতে ভেসে গিয়েছিল। তখন পার্শ্ববর্তী গ্রামের কয়েকজন লোক বিষ্ণুকে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়, আর তারাই বিষ্ণুর চিকিৎসা করে তার জীবন বাঁচিয়েছিল। বিষ্ণু ওই গ্রামে 10 দিন ছিল। বিষ্ণু জানত এতদিনে তার ইউনিট থেকে তাকে মৃত ঘোষণা করে দিয়েছে। বিষ্ণু বলে, এজন্য আমি চেয়েছিলাম আগে সাইবার কাছে গিয়ে কিছুদিন কাটাই, এরপর না হয় ইউনিটে ফেরা যাবে। এজন্য আমি সাইবাকে কল করি, কিন্তু বহুবার কল করার পরও সাইবার ফোন বন্ধ পাচ্ছিলাম। তখন আমার মনে পড়ে সাইবা মূলত মাঝে মধ্যে আমাকে ইমেইল করত। এই জন্য আমি আমার ইমেইলে লগ ইন করি, আর এরপরে আমি জানতে পারি ওখানে আসলে কি হয়েছিল। আর ইন্সপেক্টর প্রসাদ মারা যাওয়ার আগে পুরো সত্যটা বিষ্ণুকে বলে গেছে। সিন চলে যায় দাঙ্গার দিন। বাইরে যখন দাঙ্গা শুরু হয়েছিল সাইবা তখন ওই কেসি জুয়েলার্সের ওয়াশরুমে ছিল, তাই সাইবা সেখান থেকে বের হতে পারেনি। বাইরে দাঙ্গা দেখে সাইবা নিজেকে বাঁচাতে ওই জুয়েলার্সের ওয়াশরুমের মধ্যে লুকিয়েছিল, আর আয়েশাও নিজের জীবন বাঁচাতে ওই জুয়েলার্সের ওয়াশরুমে ঢুকে পড়ে। আর সেখানেই সাহেবা আয়েশার থেকে সব কিছু জানতে পারে। এর সে একটি ভিডিও রেকর্ড করেছিল। বিষ্ণু, যখন তুমি এই ভিডিওটি দেখবে, জানি না আমি জীবিত থাকবো না মৃত। এই মেয়েটি আমাকে একটি ভিডিও দেখিয়েছে, আমি তোমাকে ভিডিওটি পাঠাচ্ছি। ভিডিওটি দেখে আমার হৃদয় ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেছে। ওই ভিডিওটি রেকর্ড করার সময় সাহেবা ওই ভিডিওতে থাকা 3 ব্যক্তির নাম, ইন্সপেক্টর প্রসাদ আর কেকের নাম বলে গিয়েছিল। সাথে এটা বলেছিল পুলিশের আরও ঊর্ধ্বতম অনেক কর্মকর্তার সাথে জড়িত আছে। সাদিককে মারার জন্য এই দাঙ্গার প্ল্যান করা হয়েছে, আর প্রমাণ মেটানোর জন্য ওরা এই নিরীহ মেয়েটাকে মেরে ফেলতে চাচ্ছে। আমি এই মেয়েটিকে বাঁচাতে আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু আমি যদি না পারি তুমি ওদেরকে ছেড়ে দিও না। আর ওই ভিডিওটি রেকর্ড করার সময় কেকের লোকেরা বাথরুমের দরজা ভাঙতে চেষ্টা করছিল, তাই সাহেবার সাথে সাথে ভিডিওটি সেন্ড করে দেয়। আর এরপর কেকের লোকেরা সাহেবাকে আর আয়েশাকে বের করে প্রথমে সাহেবার গলা কেটে সাহেবাকে খুন করে, এরপর আয়েশার পেটে ছুরি ঢুকিয়ে আয়েশাকেও মেরে ফেলে। বিষ্ণু বলে, এই ভিডিওটি দেখা মাত্রই আমি ডিসাইড করে ফেলেছিলাম আমি কি করব। বিষ্ণু আদিত্যকে বলে, এরপর আমি জানতে পারি ওই দাঙ্গার সময় তুমি ওখানে ছিলে। আমি ভেবেছিলাম তুমিও হয়তো বা কোনোভাবে ওই দাঙ্গার চক্রান্তের সাথে যুক্ত ছিলে, আর এজন্য আমি তোমাকে টার্গেট করেছিলাম। আর আমি ভালো করে জানতাম তোমার পুলিশ ডিপার্টমেন্ট অন্য কাউকে কিলার সাজিয়ে ফেক এনকাউন্টারের একটা নাটক সাজাবে। আর এরপরে আমি এই ভিডিওটি রিলিজ করার প্ল্যান করেছিলাম, কিন্তু তুমি আমাকে চমকে দিয়েছ। এরপর আদিত্য বিষ্ণুকে ফোনটি দিয়ে দিচ্ছিল, কিন্তু বিষ্ণু বলে, না আদিত্য, এটা নিয়ে যাও, সারা দুনিয়াকে দেখাও তোমার মতো সৎ এবং নিষ্ঠাবান অফিসারের প্রয়োজন আছে, তুমি জিতে গেছো। কিন্তু আদিত্য বলে, না বিষ্ণু, তুমি আমাকে জিতিয়েছ, আর তুমি যেটা দিয়েছ এটাই আমার জন্য শ্রেষ্ঠ মেডেল। এরপর আদিত্য দেশে ফিরে প্রেস কনফারেন্স ডেকে
সব কিছু উন্মোচিত করে দেয়। সিন চলে যায় এর বেশ কিছুদিন পর। অপূর্বার ফার্স্ট নোবেল বের হয়েছে। অপূর্বা সাহিবার উপর তার ক্রাইম নোবেলটি প্রকাশ করেছে, যার একটি কপি বিষ্ণুকে পাঠানো হয়েছে। আর মুভিটি এখানেই শেষ হয়। যদিও বিষ্ণু এখানে এতগুলো মানুষকে খুন করেছে, তারপর আমি বিষ্ণুকে খুনি বলবো না, কারণ সে কোনো মানুষকে খুন করেনি, সে সব নরপশুকে খুন করেছে। আপনার কি মনে হয় বিষ্ণুকে এই নরপশুদের খুন করে কোনো অন্যায় করেছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর সবশেষে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটা হলো ভিডিওর মধ্যে আমি কি অ্যাড দিলাম সেটা আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই। আপনারা স্কিপ করে যাবেন। এই অ্যাড আপনারা দেখবেন না, এই অ্যাড দেখে কোনো সাইট আপনারা যাবেনও না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।